প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদেরকে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই মহামারী করোনার ভিতরে সরকার আমাদের যেভাবে চলতে বলেছেন, আশা করি তোমরা সেইভাবে বিধিবিধান মেনে চলবে। তারপরে একদিন আমাদের দুর্যোগ কেটে যাবে, আবার আমরা একসাথে হব, আবার আমার তোমার সঙ্গে আমি ক্লাস নেব, এটাই আমাদের প্রত্যাশা। এর আগে তোমাদেরকে আমি সমবায় সমিতি কেন প্রয়োজন এগুলো পড়েছিলাম। আজকে আমি যে ক্লাস নেব সেটা হলো সমবায় সমিতির বৈশিষ্ট্য। এই ক্লাসটা একাদশ এবং দ্বাদশ দুই শ্রেণীর জন্যই সমান প্রযোজ্য। একাদশ যারা আছে তাদের জন্য যেমন প্রয়োজন, দ্বাদশ যারা পরীক্ষা দেবেন তাদের জন্য ফার্স্ট ইয়ারের বইটাও তাদের অনেকটা কভার করবে এবং তারা কিছুটা হলেও উপকৃত হবে। যাই হোক, আমরা সমবায় সমিতি কেন করেছিলাম? আমার সমবায় সমিতি করেছিলাম একটা কারণে, যে শিল্প বিপ্লবের পরে আমরা দেখেছি যে এই পৃথিবীতে দুটি শ্রেণীর রাজত্ব কায়েম হল। ধনীরা ধনী হয়ে গেল আর গরিবটা গরিব হতে থাকল। তারপরে আমরা দেখলাম বিভিন্ন ব্যবসা উদ্ভব হলো, একমালিয়া কারবার, অংশীদারি কারবার, পাবলিক লিমিটেড, রাষ্ট্রীয় ব্যবসা। কিন্তু গরিব শ্রেণীর জন্য, তাদের ভাগ্য উন্নয়নের জন্য তারা যে ব্যবসাটা শুরু করলো সেই ব্যবসাটাই হলো বা সমবায় সমিতি। তার সমবায় সমিতি কাকে বলছি আমরা? সমবায় সমিতির সেই ব্যবসা যে ব্যবসায় কমপক্ষে 20 জন ব্যক্তি স্বেচ্ছায় পরিণত হয়ে একটি সরকারের বিধিমালা অনুসারে যে কারবার সংগঠিত করে সেই কারবারটাকে আমরা বলতেছি লোকা সমবায় সমিতি। এই সমবায় সমিতির মাধ্যমে গরিব শ্রেণীর লোক তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে। তাহলে আমাদের কি সমবায় সমিতির বৈশিষ্ট্য? প্রথমে আসতে সংগঠন। তো গঠন, এটা কীভাবে গঠন করবো আমরা? অন্যান্য ব্যবসাতে আমরা গঠন করতে খুব একটা বেগ পেতে হয় না। আমরা একমালিয়া কারবার দেখেছি, অংশীদারি কারবার দেখেছি, যে নিজেরাই করা যায়, কিন্তু এখানে তা না। সংগঠন হচ্ছে কি, সমবায় সমিতি গঠন করতে গেলে 20 জন ব্যক্তি একত্র হয়ে তারা আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ সরকারের যে নীতিমালা আছে সেই নীতিমালা পূরণ করে তারপরে তারা এটা সংগঠন করতে পারে। অর্থাৎ বাংলাদেশ সরকারের যে নীতিমালা 2001-এর যে নীতিমালা আছে, এই নীতিমালার আলোকেই উপবিধি দ্বারা এই ব্যবসাটা পরিচালিত। এজন্য আমরা বলি অন্যান্য ব্যবসার সাথে সমবায় সমিতি ব্যবসাটা গঠন করা একটু ঝামেলামুক্ত। অর্থাৎ যে ব্যবসা শুরু করতে ঝামেলা হয় সেই ব্যবসাটা পরবর্তী রেজাল্টটাও ভালো হয়। আমার দুটো নিবন্ধন কি? অর্থাৎ নিবন্ধন যদি না থাকে তাহলে আমাদের সমাজে, রাষ্ট্রীয় আমাদের কোনো দাম দেয় না। আমরা নিজেদের একটা সমিতি করতে পারি, সেই সমিতিতে আমাদের নিবন্ধন না থাকে তাহলে আমরা আইনের আশ্রয় পাবো না, আমরা রাষ্ট্রীয় কোনো সুবিধা পাবো না। এই জন্য এখানে বলা হচ্ছে সমবায় সমিতি সরকারের যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালাগুলো পূরণ করে আমরা কী করব? সরকারের কাছে আমরা আবেদন করব আমাদের সমবায় সমিতিটাকে নিবন্ধন করা হোক। অর্থাৎ সরকার নিবন্ধন আমাদের যেদিন প্রদান করবেন তার পরের দিন থেকে আমাদের এই ব্যবসা শুরু করা যেতে পারে। অর্থাৎ নিবন্ধন যেদিন না দেবে ততদিন পর্যন্ত আমাদের সমবায় সমিতিটা আমাদের কার্যকর না। অর্থাৎ নিবন্ধন সমবায় সমিতির মূল্য আলাদা আছে। 20 জন লোক একত্রে একটা কারবার করা যেতে পারে, সেটা আমরা অংশীদারি কারবার করতে পারি। কিন্তু আমরা যখনই সমবায় সমিতি করব তখন আমাদেরকে ওই নিবন্ধন অবশ্যই করতে হবে। তাহলে স্বেচ্ছাপ্রণীত সংগঠন। স্বেচ্ছা মানে কেউ জোর করে নয়, সবাই বসে আলাপ আলোচনার মাধ্যমে সুবিধা অসুবিধা চিন্তা করে আমরা আলোচনা করে স্বেচ্ছাভাবে
স্বপ্রণোদিতভাবে যদি কেউ আসে তাকে আমরা সদস্য হয়। তো সদস্য সংখ্যা শুরুতে সর্বনিম্ন 20 জন হতে হবে। এখানে জোরপূর্বক কাউকে সদস্য বানানো যাবে না, এবং যাকে সদস্য বানাবো তারা আমরা চিন্তা করবো সবসময় সমগোত্র লোকের সাথে আমরা ব্যবসা শুরু করবো। অর্থাৎ আমরা হত দরিদ্র সাধারণ গরিব শ্রেণীর লোকেরাই এই সমবায় সমিতিটা গঠন করে। এখানে যদি আমরা বড় লোক শ্রেণীকে নিয়ে আসি তাহলে সমবায় সমিতিটা সাধারণত নানান ঝামেলায় করতে পারে। তাহলে আমরা কী করবো, আমাদের সমগোত্রীয় শ্রেণীর লোকজনগুলো নিয়ে আমরা একটা সমবায় সমিতি গঠন করব। এখানে কোনো প্রকার জোর প্রয়োগ করা যাবে না। শেয়ার মূল্য, সমবায় সমিতির শেয়ার, অর্থাৎ যে শেয়ার একটা মূল শেয়ার কি, শেয়ার হলো মূলধনের ক্ষুদ্র অংশটাকে আমরা বলছি শেয়ার। অর্থাৎ আমার ব্যবসা শুরু করার আগে আমরা চিন্তা করবো আমাদের এই ব্যবসাটাকে শুরু করতে কত টাকা রাখতে পারে। অর্থাৎ ধরা যাক যে 1 লক্ষ টাকা লাগবে। তাহলে আমাদের সমবায় সমিতির যারা সদস্য হবেন তারা আর্থিক দিক বিবেচনা করে আমরা একটা শেয়ারের মূল্য ধরবো হয়তো 500 টাকা। ধরা পড়ে যে যত ইচ্ছা শেয়ার কিনতে পারে। হ্যাঁ, তাহলে কেউ 500 টাকার শেয়ার যখন করলাম কি 1000 টাকা শেয়ার করলাম, কেউ 5টা, কেউ 3টা, কেউ 4টা, কেউ 10টা শেয়ার কিনতে পারবে। কিন্তু এখানে কথা আছে, সমবায় সমিতির যতগুলো শেয়ার আছে তার 1/5 অংশ, অর্থাৎ 20টার বেশি, 100টা শেয়ার থাকলে 20টার অতিরিক্ত কেউ শেয়ার কিনতে পারবে না। সর্বোচ্চ ওই ব্যক্তি 20টা শেয়ার কিনতে পারবে, তার বেশি শেয়ার কিনতে পারবে না। আইন দ্বারা বলবৎ করা হয়েছে। তারা বলছে যে শেয়ারের মূল্যটা কম করার কারণ একটাই, যাতে গরিব মানুষ পার্টিসিপেশন করতে পারে, যাতে কেউ 5টা, কেউ 2টা, কেউ 1টা কিনতে পারে। কিনলে কী হবে, তাহলে তারা ওই তার যার শেয়ার অনুপাতে তারা লাভ এবং লোকসান যদি হয় তাহলে তারা সেই অনুপাতে তারা ভাগ পাবে। তোমরা বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তবে শেয়ার হস্তান্তর, আমাদের শেয়ারটাকে, আমিও সমবায় সমিতির একজন সদস্য, আমার 5টা শেয়ার আছে, আমার টাকার দরকার, আমি শেয়ারটাকে অন্য কাউকে দিয়ে আমি টাকাটা নিতে পারি কিনা? না, এখানে বলা হচ্ছে শেয়ার হস্তান্তরযোগ্য নয়। তোমার শেয়ারটা যে তুমি কাউকে দিয়ে তুমি টাকা নিয়ে নেবা তা হবে না। তোমার যদি টাকা দরকার থাকে, তোমার যদি কোনো সমস্যা হয়, তাহলে যে কমিটি আছে কমিটিকে তুমি বলতে পারো, তোমার অসুবিধার কথা বলতে পারো যে আমার এই সমস্যার কারণে আমার থাকা সম্ভব হচ্ছে না, আমার মেয়ের বিয়ে, কে আমার ছেলের বিয়ে, কে মেয়ের বাড়ি কিনবো, কে মেয়েটা ঘর দেবো, আমার টাকার প্রয়োজন, আমার টাকাগুলো ফেরত দিলে উপকার হয়। তার সদস্যরা তারা নিজেদের ভিতরে এই শেয়ারগুলো নিজেদের কিনে নিতে পারেন, অথবা তারা যদি মনে করেন যে কোনো একটা ব্যক্তিকে তারা নিজেদের ইচ্ছে মতো নিয়ে আসে তা আনতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি তার শেয়ারটাকে সে অনুমতি ছাড়া হস্তান্তর করতে পারবে না। সে এই সমবায় সমিতির যে একটা কমিটি থাকবে, সেই কমিটিকে জানাতে হবে, কমিটি সিদ্ধান্ত নেবে যে কী করা যায়, তারপরে সমবায় সমিতি তুমি হস্তান্তর করতে পারো। এছাড়া হস্তান্তর করার কোনো দ্বিতীয় কোনো উপায় নেই। মুনাফা বন্ধ, আমরা জানি সব ব্যবসাতেই একটা মুনাফা হয়। মুনাফা হওয়ার পরে কী হয়, আমরা এই মুনাফাটাই আমরা সবাই নিয়ে নিই, আর আমাদের মূলধনটা আমরা রেখে দিই। এতে কী হয়, আমাদের ব্যবসাটা আমরা যে পরিধি, ওই পরিধিতে যতটুকু ছিল ঠিক ততটুকুই থাকে। যেমন আমরা অংশীদারি কারবার দেখেছি যে ব্যবসা করার সময় যে মূলধন লাভ হয় সে লাভটা সব সদস্যগুলো বন্টন করা হয়। কিন্তু এখানে বলতেছে না, এখানে আমার যে লাভটা হবে, লাভের 1/5 অংশ সমবায় সমিতিতে সঞ্চিত হবে, রেখে দিতে হবে। অর্থাৎ আমি যদি লাভ করি 100 টাকা, তাহলে আমার 1/5 অংশ 20 টাকা আমার তহবিল জমা রাখতে হবে। অর্থাৎ আমার জমা থাকে 100 টাকা, আর 20 টাকা জমা হয়, আমার 120 টাকা আমার মূলধন পরিণত হলো। তাহলে কী হলো, আমার সমবায় সমিতির যে ক্যাপিটালটা বৃদ্ধি পেল। ক্যাপিটালটা বৃদ্ধি পেলে কী হলো, ব্যবসা পরিধিটাও বড় হলো, আর আমার কী হলো, আমার মূলধনটা বাড়তে হলো। হ্যাঁ, এইভাবে
মানে মুনাফাটা বন্টন করা হবে। তাহলে ওই 15% থাকবে হলো বা ওই সমবায় সমিতির তহবিল তোমার থাকবে, যে লাভ করবে লাভের 15% থাকবে হলো তোমার সমবায় সমিতি তোমার নিজস্ব তহবিলে, আর 5% থাকবে সমবায় সমিতি উন্নয়ন করবে ব্যয় করার জন্য। যদি কোনো ব্যয় করার প্রয়োজন হয় তাহলে 5% ব্যয় হবে, এবং ব্যয় না হলে টাকাটা আমাদের মধ্যে থাকবে, যে টাকার পরবর্তীতে আমরাই পাবো। এখানে আছে সমভোট অধিকার। সম মানে সমান, অর্থাৎ কেউ 5টা শেয়ার কিনলো, কেউ 10টা শেয়ার কিনলো, কেউ 1টা শেয়ার কিনলো, কিন্তু আমরা ভোট দিয়ে যখন আমরা আমাদের প্রতিনিধি বা পরিচালনা পর্ষদ গঠন করব, তখন সদস্যরা সবাই একটা ভোটের মালিক। যে 10টা শেয়ার কিনলো সে যেমন একটা ভোটের মালিক, যেমন সে 5টা শেয়ার কিনলো সে একটা ভোটের মালিক, যে 1টা শেয়ার কিনলো সেও একটা মালিক। যেমন আমরা বাংলাদেশের ইউনিয়ন পরিষদ, এমপি ভোট বা উপজেলা নির্বাচনের ভোটে আমরা যে ভোটগুলো দিই, এখানে কিন্তু ওই ধনীরা দুটো ভোট দিতে পারে না, সরকার বড় চাকরিজীবী দুটো ভোট দিতে পারে না। এখানে সবাই কৃষক, শ্রমিক, জেলে, সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু তার ভোট একটা ভোটতে তার গণতান্ত্রিক অধিকার সে প্রয়োগ করে। হ্যাঁ, এখানে আমরা কি বলছি, ওই সম অধিকার, অর্থাৎ এখানে জোরপূর্বক কোনো কাজ নয় যে আমার শেয়ার বেশি আমি বেশি ভোট দেবো, তা না। এখানে আমার শেয়ার যেহেতু একটা, আমি একটা ভোটই দেবো, যারা ভোটে দাঁড়াবেন তাদের মধ্যে যাকে যোগ্য মনে করবো আমি তাকে ভোট দেবো। এই যে যারা ভোটে দাঁড়াবেন তারা আমার সদস্য তো দাঁড়াবে, এর ভিতরে আমি যাকে যাদেরকে যোগ্য মনে করা হবে বা ভালো মনে করবো আমরা তাকে ভোট দেবো। এবং যার শেয়ার বেশি সে একটা ভোট দেবে, সে বেশি ভোট দিতে পারবে না। গণতান্ত্রিক ব্যবস্থাপনা, অর্থাৎ গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র হল মত প্রকাশের স্বাধীনতা। অর্থাৎ আমি এই সমবায় সমিতির সদস্য, আমার শেয়ার সংখ্যা একটা, আরেকজনের শেয়ার সংখ্যা 10টা। ও 10টারা যেমন তার মতামত প্রকাশ করতে পারে, আমি আমার মতামত প্রকাশ করতে পারি। হ্যাঁ, এখানে আমার যে আমি একটা শেয়ার আমি মতামত প্রকাশ করতে পারবো না, তার 10টা শেয়ার সে মতামত প্রকাশ করবে, তার দায়িত্ব ঠিক হবে তা না। আমরা কী করবো, আমাদের এই সমিতিকে পরিচালনা করার জন্য আমরা সমিতির বিভিন্ন উন্নতি করবে আমরা খোলামেলাভাবে বিভিন্নভাবে আমরা আলোচনা করতে পারি। আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। অর্থাৎ সমিতি কিন্তু আমাদের জন্য, সমিতি আমাদের উন্নয়নের জন্য। আমরা বর্তমানে যে অবস্থা আছে এর সাথে ভাগ্য একটু উন্নয়ন করার জন্য, ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের ভবিষ্যৎ চিন্তা করে আমরা যে সমিতিটা করেছি সেটাকে আমরা অবশ্যই বাঁচিয়ে রাখবো এবং আমরা আলাপ আলোচনার মাধ্যমে এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই সমবায় সমিতিটিকে আমরা বজায় রাখবো। এটা একটা কথা, ব্যবস্থাপনা কি? যে নিজে কাজ করে না অন্যকে দিয়ে কাজ করায় না, কাজ করে না কৌশলকে আমার বলতে ব্যবস্থাপনা। অর্থাৎ আমরা যে ভোটের মাধ্যমে যে এই গণতান্ত্রিক ব্যবস্থাপনা, এখানে কি আসতেছে, এখানে তারা যে কমিটি আছে সে কমিটি কাজ করবে, কিন্তু আমরা আর বাইরে থেকে তাদের সর্বপ্রকার সহযোগিতা করবো। সহযোগিতা করবো এই জন্যই যে সমিতির যে লাভ হবে, লাভের অংশ আমি পাবো, যত বেশি লাভ হবে ততটা আমি পাবো। অর্থাৎ সদস্যরা আমরা যারা আছি, আমরা নিজেরা যে ব্যবসা বুঝি, আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা বলতে পারি এখন গমের সময় স্যার আমি গম কিনি, কিংবা এখন কাঁচা তৈরি তরকারি আমরা কিনতে পারি, আমরা মাছ কিনে নিয়ে আসতে পারি, আমরা এটা কিনতে পারি, আমরা ওইটা কিনতে পারি, ঈদের সময় আমরা এই জিনিসটা কিনতে পারি। এটা কী করবো, আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কী করবো, আমরা মালামাল কিনব, যাতে আমরা একটু লাভবান হতে পারি। আমাদের খুব ধনী হওয়ার ইচ্ছা নাই, আমার বিয়ের বড় হওয়ার ইচ্ছা নাই। আমরা কি আর বর্তমানে আমরা যে অবস্থায় আছি এই অবস্থা থেকে একটু ভাগ্যটাকে পরিবর্তন করতে চাই।
এটা সবাই চায়। পৃথিবীর যাদের টাকা আছে, পৃথিবীর যাদের হাজার হাজার বিলিয়ন টাকা আছে, তারাও কিন্তু টাকার পিছনে ঘুরছে। অর্থাৎ টাকায় এমন একটা জিনিস, টাকা এমন একটা জিনিস যে শেষ নেই, এবং চাহিদারও কোনো শেষ নেই। আমার আগে যে চাহিদা ছিল, হয়তো সময় করার পর আমার ব্যবসা ভালো চললো, দেখবে একটা চাহিদা পর একটা চাহিদা, একটা চাহিদা পর একটা চাহিদা চলে আসবে। অর্থাৎ চাহিদা কোনোদিনও শেষ করা যায় না। আমার যদি উদাহরণ দিই, সৌদি আরবের রাজ পরিবার, জানি না রাজ পরিবার তিনি প্রধান, তিনি তার পরিবারের সদস্য থেকে তাদের ছেলেমেয়েদের চাহিদা পূরণ করতে পারে কিনা। আমার বাবা মা আমার চাহিদা পূরণ করতে পারে না, সেরকম বাংলাদেশের যে ধনী ব্যক্তি, সেও নিশ্চয়ই তার ছেলেমেয়েদের চাহিদা পূরণ করতে পারে না। অর্থাৎ তার ছেলে ইচ্ছে একটা ভালো 2 কোটি টাকা দামে একটা গাড়ি কেনার, হয়তো বাবা হয়তো দিতে পারছে না, তাদের দিচ্ছে না। আমার একটা সাইকেলের প্রয়োজন, সাইকেলটা চলে আমি কলেজে আসবো, আমার সুবিধা হবে, কিন্তু সাইকেলটার জন্য 1-1.5 হাজার টাকার প্রয়োজন, 5,000 টাকার প্রয়োজন, সেইটা আমার অভিভাবক দেওয়ার সামর্থ্য নাই। এই কারণে আমরা কী করবো, এই চাহিদাটা আমরা পূরণ করতে পারবো না, আমরা শেষ করতে পারবো না। আশা করি বকা সাহেব, বকা সাহেব, বকা সাহেব, বকা সাহেব, আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ সমবায়, এই সমবায়ের মাধ্যমে আমাদের দেশের গরিব শ্রেণীদের ভাগ্য উন্নয়ন করা যায়। ধন্যবাদ।